নমস্কার। আজ 30শে জুন মঙ্গলবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব, দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। ফেরহাদ কলম হলে দোয়াত মমতা, তারাতলা কাণ্ডে কল্যাণের কালি কটাক্ষে পাল্টা বান মুখ্যমন্ত্রীর। 2029-এ ভগবানও মোদীকে ফেরাতে পারবে না, তৃণমূল কর্মীদের স্বাধীনতা সংগ্রামীদের মতন লড়াইয়ের বার্তা মহুয়ার। এবার পুরো মেকওভার হবে কলেজ স্ট্রিটের, বইয়ের দোকান নিয়ে বড় সিদ্ধান্ত অগ্নিমিত্রার। উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে, হুমায়ুনের বিরুদ্ধে অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কলকাতার ফুটপাত থেকে শীঘ্রই অবৈধ হকার উচ্ছেদ, হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। কালীঘাটে এবার প্রতিদিন জনতার দরবার, কর্মীদের অভিযোগ শুনবেন খোদ মমতা। এটাই ওর শেষ বক্তব্য, মুখ্যমন্ত্রী নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির। ওটা সর্বভারতীয় নেই, এখন কালীঘাট তৃণমূল বিধানসভায় শুনতে হলো শোভনদেবকে, রাখলেন না বক্তব্য। দাঙ্গাবাজদের ভিটে মাটি বেটে ক্ষতিপূরণ আদায় হবে, আইনের অপপ্রয়োগ করবেন না, গুন্ডা বিলের আলোচনায় মুখ্যমন্ত্রী। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন 6 ঘন্টার মধ্যে জামিন ফেরহাদ ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলরে। আবেদন করে ফিতে নিয়ে রাস্তায় মামাবাড়ি। 21শে জুলাইয়ের মাপজোক নিয়ে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পর কুণালদের নামে এফআইআর। বাংলার রাজনীতিতে অধঃপতন, সিপিএম আমলে হারমাত বেছে ভদ্রলোক ছিনিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। কলকাতায় আসছেন ওম বিড়লা, উপস্থিত থাকবেন বিধানসভার নতুন বিধায়কদের রীতিনীতির প্রশিক্ষণ শিবির। খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, রচনার সুর বদলের পর কেন কথা বললেন মনোরঞ্জন। গলায় মালা, দুহাত তুলে নাচ, দীঘার জগন্নাথ সংস্কৃতির ক্ষেত্রে শিশির বললেন পারিবারিক স্টাইল। সময় এসেছে সব লোককে শিক্ষা দেওয়ার, সাঁটা মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দুর, বিধায়ক বললেন ধরলে ধরবে। অগাস্টে অভিন্ন দেওয়ানি বিধি বিল বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রামেন্দুকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ, দুর্নীতিকাণ্ডে প্রাক্তন বিধায়ককে নিয়ে যাওয়া হলো তারই তৈরি কলেজে। কাটমানি নেওয়ার অভিযোগ, সবঙ্গে গ্রেপ্তার মানুষ ভূঁইয়া, ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সংবাদের শিরোনামে থাকার চেষ্টা, মহুয়ার আপত্তিকর মন্তব্যে বিঁধলেন জগন্নাথ। পদ্মশ্রী গোকুলচন্দ্র দাসের উদ্যোগে ঢাকি একাডেমির প্রস্তাব, বিধায়ক সুব্রত ঠাকুরের আশ্বাসে আশাবাদী শিল্পীরা। তৃণমূল নেতা জয়প্রকাশের করা মামলা শুনবেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সরে দাঁড়ালেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। দ্রুত হস্তক্ষেপ করুন, প্রবীণ সাংবাদিক রাজগোপালের পাসপোর্ট সমস্যা নিয়ে শুভেন্দুকে চিঠি কেরলের মুখ্যমন্ত্রীর। ওবিসি সংরক্ষণে বিধানসভায় জোড়া সংশোধনী বিল পাস, ভোটাভুটির আগে কক্ষ ত্যাগ ঋতব্রত শিবিরের অধিকাংশের। ডিজে মামলায় অভিষেকের আবেদনের শুনানি হলো না হাইকোর্টে, মঙ্গলবার কণ্ঠস্বর রেকর্ড করানোর নির্দেশ ছিল। আমি জানি না, কিচ্ছু জানি না, এর বাইরে আর কিছু বলছেন না ফেরহাদের প্রাক্তন ওএসডি। কি মিলেছে ধৃত কালীর ফ্ল্যাটে। 17 জুলাই থেকে শুরু বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব হবে স্বরাষ্ট্র সহ বিভিন্ন দপ্তর নিয়ে দীর্ঘ আলোচনা। বিধানসভায় ভোটে তৃণমূলের ভাঙন পর্ব হিসেবে এর বাইরে ভোটদানে বিরত কারা, এবার জল্পনা ঋতব্রতের শিবির ঘিরে। সাহিত্য জগতে অস্পৃশ্যতার বিরুদ্ধে বার্তা, বইমেলার সম্পূর্ণ ভারতীয়দের ছাপ চেয়ে বার্তা শ্রমিকের, সভায় ত্রিদীপ সুধাংশু। পঞ্চায়েত অফিসে উপপ্রধানকে ফেলে মা ডিম ছোড়াছুড়ি, অসিতের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটকে পুলিশ। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরে বড় পদক্ষেপ, রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন, অগাস্টে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। জুলাই থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু, অশোকনগরে রাজ্য শিল্পের নতুন অধ্যায়, দাবি শ্রমিকের। অভিষেকের বাড়িতে অত রাতে কেন তল্লাশি, প্রশ্ন বিচারপতির। ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। ইডির নজরে সব্যসাচী ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান সেরে তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। পানশালার ভিতরে বিয়ারের কারখানা, শিলিগুড়িতে অবৈধ নির্মাণ খুঁজতে গিয়ে হক চুকিয়ে গেলে পুর কমিশনার নিজে। কোন তৃণমূলের দখলে থাকবে দলীয় তহবিল, দ্রুত শুনানি চায় কালীঘাট, পুলিশ ও ব্যাংকে নোটিশ দিতে বলল হাইকোর্ট। রাস্তার অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অভাব্যতা, কনস্টেবল গ্রেপ্তার, পুলিশি হেফাজতের নির্দেশ মেদিনীপুর আদালতে।
রাস্তা থেকে পাল্টি খেয়ে নয়নজলিতে বাস, দীঘা থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনা। এনাফ ইজ এনাফ, শুভেন্দু স্তবকে সুর বদল হুমায়ুনের। এবার ঝাড়গ্রামে বুলডোজার গুড়িয়ে দেওয়া হলো জাতীয় সড়কের ধারে গজে ওঠা দোকানপাট। বিদেশ যাত্রা মামলায় ফের দ্রুত শুনানির আবেদন অভিষেকের, খারিজ হলো এবারও। হাইকোর্ট বলল শোনা হবে তালিকা মেনে। ডিএলটিভি ডিভাইসের জটিলতা কাটাতে উদ্যোগ, দ্রুত সমাধানের আশ্বাস ওয়েবেলের। ক্রমাগত বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার, স্থানীয়রা দাবি করেছেন নিকাশ ব্যবস্থাকে। ভারী বৃষ্টি চলবে আরও দুদিন। দীঘার মন্দারমণিতে জগন্নাথ বলরাম সুভদ্রা স্নানযাত্রা, দেশের 108টি তীর্থক্ষেত্র থেকে এলে জল। সাফল্যের গল্প নিয়ে এনটিসিকে চিঠি, আসছে আরও জোড়া বাঘিনী। কুরমালি এবং সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর। কলকাতায় কম খরচে কিডনি চিকিৎসা, টুটু বসুর স্মৃতিতে চালু হলো চ্যারিটেবল রোনাল কেয়ার সেন্টার। লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, পুলিশের জালে পূর্ব বর্ধমানের ত্রাস, দাপুটে তৃণমূল নেতা বাপ্পা। ইউরোপে আছড়ে পড়েছে নীরব ঘাতক তীব্র তাপপ্রবাহে মৃত 1300, ছাড়ালো চরম উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতে, উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের সতর্কতা। দুর্যোগ কোথায় কত ছিল। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভোটে ভরাডুবি হতেই তাসের ঘরের মতন ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 15 বছর ধরে রাজ্য শাসন করা রাজনৈতিক দল এমন ঐতিহাসিকভাবে ভেঙে পড়তে খুব কমই দেখা গিয়েছে। এখন দলের মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে। কোনটা আসল তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল? হিসেব মতন জেতা বিধায়কদের নিয়ে সংখ্যাগরিষ্ঠ ঋতব্রতরা। ইতিমধ্যে তিনি পেয়েছেন বিরোধী দলনেতার পদ, কিন্তু তৃণমূল দলের কোষাগার এখনো কালীঘাট তৃণমূলেরই দখলে। সেই দখল কারা নেবে, এই তরজা চলতে চলতে বঙ্গ রাজনীতিতে এখন নতুন সমস্যা এসে হাজির। তৃণমূলের শহীদ দিবস কারা পালন করবে? ঋতব্রতরা যদি 21শে জুলাই শহীদ দিবস পালন করেন, সেটাও কি শহীদ দিবস হিসেবে গণ্য হবে? এর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো, যাদের নিয়ে শহীদ দিবস, সেই সব পরিবার কি করবেন, কাদের সমর্থন করবেন? এই নিয়ে বিরাট বিপাকে পড়েছেন তারা। আপনাদের জানিয়ে রাখবো, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল উভয়ই শহীদ দিবসের জন্য ফুল প্রিপারেশন শুরু করে দিয়েছে। সূত্রের খবর, 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশের চিঠি দিয়েছে তৃণমূলের দুই পক্ষ। প্রশ্ন উঠছে, আইনত দুই পক্ষই কি সমাবেশ করতে পারবে? দুপক্ষ যদি সমাবেশ করে, সেক্ষেত্রে তাদের মঞ্চে যাবেন শহীদ পরিবারের দুপক্ষই যদি সমাবেশ করে, সেক্ষেত্রে কাদের মঞ্চে যাবেন শহীদ পরিবারের সদস্যরা? এই পরিস্থিতিতে তারা রীতিমতন অসহায়। বিজেপি সরকারের আমলে প্রথমবার তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই, আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে শহীদদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাতে তাদের কাছে পৌঁছে গেলেন কালীঘাট তৃণমূলের দিকে থাকা কাউন্সিলর। এবারের সমাবেশ অবশ্য তাদের জন্য একেবারে অন্যরকম। 21শে জুলাই এ ভিড় টানতে দলের শহীদদের বাড়িতে পর্যন্ত ছুটে যাচ্ছেন নেতারা। যেমন 95 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তপন দাশগুপ্ত পৌঁছলেন 1993 সালে নিহত হওয়া এক শহীদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রীতিমতন আবদার করে আমন্ত্রণ জানালেন। বললেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমন্ত্রণ জানিয়ে গেলাম, এরপর অন্য কেউ আসলে ব্যাপারটা খারাপ হবে। এবারে প্রশ্ন হচ্ছে, ঋতব্রত তৃণমূল থেকে আমন্ত্রণ জানাতে এলে এরা কোথায় যাবেন? পূর্ব যাদবপুরের এক শহীদ শ্রীকান্ত শর্মার স্ত্রী রেণু শর্মা বলেন, এসব ভাগাভাগি হচ্ছে, এগুলো অপমান। সেরকম হলে যাবই না, কার ডাকে কার কাছে যাব কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে 21শে জুলাই নিহত শ্রীকান্ত শর্মার মেয়ে প্রিয়াঙ্কা শর্মা বলছেন, এবছর তো অন্যরকম, যে যার স্বার্থ নিয়ে কেটে পড়েছে। অন্যদিকে তৃণমূলের আর এক শহীদের ভাই অনুপ কুমার দাস বলছেন, কোথায় যাব সেটা পরে সিদ্ধান্ত নেব, এখন বিভ্রান্তিতে আছি, এখন দিদি যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। সব মিলিয়ে এবার দেখার, এই ভাগাভাগি থেকে শহীদ পরিবারের সদস্যরাও ভাগাভাগি হয়ে যাবেন। বাংলার রাজনীতিতে দল বদল বা রাজনৈতিক অবস্থান পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক সময়ে প্রাক্তন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের এক সাক্ষাৎকার ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যে নেত্রী একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন এবং দলের হয়ে প্রচার করেছিলেন, তিনি এখন প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে রচনা দাবি করেছেন, হুগলি লোকসভা আসনে তার ব্যক্তিগত জনপ্রিয়তাই জয়ের প্রধান কারণ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়ে
জানিয়েছেন, যদি রাজনৈতিক পরিস্থিতি বদল না হতো তাহলে দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ হয়তো সামনে আসতো না। আর এই বক্তব্য সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দলে থাকার সময় কি তাহলে তিনি এই সমস্ত বিষয় সম্পর্কে কিছুই জানতেন না, নাকি তখন প্রকাশ্যে কিছু বলতে চাননি? আর এই বিষয়ে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে ভোটে লড়ার সময় সেই দলের প্রতীক, নেতৃত্ব এবং সংগঠনের সমর্থন নিয়ে প্রার্থী মানুষের কাছে যান। তাই নির্বাচনের পর সেই দলের ভূমিকা সম্পূর্ণ অস্বীকার করা কখনোই যায় না। আর এটা নিয়েই যেন যত বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেক নেতাই নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছেন, সেই কারণে বিভিন্ন নেতার বক্তব্যে পরিবর্তন দেখা যাচ্ছে। যদিও সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এমন খবরই প্রকাশ্যে এসেছে। আর এই ঘটনাকে ঘিরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে বারবার। বিভিন্ন রাজনৈতিক দলের অতীতে অন্য দল থেকে আসা নেতাদের নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তারপরেও কি রাজনৈতিক দলগুলোর আরও সতর্ক হওয়া উচিত নয়? দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা কর্মীদের একটা অংশের মতে শুধুমাত্র জনপ্রিয় মুখ বা নির্বাচনী লাভের কথা ভেবে নতুন নেতাদের দলে নেওয়ার আগে তাদের রাজনৈতিক অবস্থান, আদর্শ এবং দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বিচার করা জরুরি। রাজনৈতিক বক্তাদের দাবি, যে ব্যক্তি একসময় নিজের রাজনৈতিক দল সম্পর্কে প্রকাশ্যে করা মন্তব্য করেন, ভবিষ্যতে অন্য দলে গিয়েও তিনি একই রকমভাবে ব্যবহার করবেন। তাই রাজনৈতিক আদর্শের প্রতি নিষ্ঠা, ধারাবাহিকতাই অত্যন্ত গুরুত্ব। সব মিলিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এই মন্তব্য একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং বর্তমান সময়ে দলবদল, রাজনৈতিক আনুগত্য এবং ব্যক্তিগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে রাজনৈতিক পদক্ষেপ কী হবে সেদিকেই এখন নজর রয়েছে সবার। মহরমের শান্ত মিছিল, সবটাই ঠিকঠাক ছিল। কেউ কে ভেবেছিল হঠাৎ করে কিছু মানুষ এমন অসুস্থ হয়ে বমি করতে শুরু করবে, কিন্তু কেন, কি খেয়েছিলেন তারা? জানা গেল তারা ক্লান্ত শ্রান্ত ছিলেন, এজন্য যন্ত্রণানাশক ইমিউনিটি বুস্টার খেয়েছেন তারা। শোনা গেল কিছু লোক মিলে নাকি মহরমের মিছিলে যন্ত্রণানাশক ইমিউনিটি বুস্টার বিলি করছিলেন। সরল বিশ্বাসে সেগুলো খেয়েছেন অনেকেই। অসুস্থ হয়ে পড়েন 11 জনের মতো। খোঁজ পড়তেই যা দেখা গেল তাতে চক্ষু চড়ক গাছ মুম্বাই পুলিশের। কোনো দেশে ইমিউনিটি বুস্টার নয়, এই ক্যাপসুলের মধ্যে পোড়া রয়েছে বিষ। তদন্ত যত এগোচ্ছে যেন ঘটনার নৃশংসতা কাঁপিয়ে দিচ্ছে সকলকে। অনেক ধরনের সাইকো কিলারের গল্প তো আপনারা পড়েছেন, শার্লক হোমস থেকে অগাথা ক্রিস্টি। শহরের অজানা রহস্যময় খুন বা হুমকি চিঠি, এইসব গল্প বা সিরিজে আপনারা দেখেছেন। এবার শুনুন বাস্তবের সেই গায়ে কাঁটা দেওয়া গল্প। প্রায় 15 দিন আগে পুনে থেকে মুম্বাইয়ে ডোংরি এলাকার হোটেল সান ডরমিটরির একটি ঘরে এসে আস্তানা গেড়েছিল ফয়াজ প্রেমজি নামে এক যুবক। মহরমের দিন এই বিরাট গণহত্যার ছক কষেন এই যুবক। টানা দিন 15 ধরে নিখুঁত খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেন ফয়াজ। সে বাজার থেকে 30,000 খানিক খালি ক্যাপসুলের খোল এবং প্রায় 50 কেজি মারুন বিষ বা জিঙ্ক ফসফাইডের অর্ডার দেয়, যা আসলে মারাত্মক ক্ষতিকর ইঁদুর মারা বিষ। এরপর শুরু হয় ওই ফাঁকা ক্যাপসুল ইঁদুর মারার বিষ ধরার ম্যারাথন কাজ। টানা 15 দিন ধরে হোটেলে বসেই কাজ করেছে সে। এরপর সে বেশ বুঝতে পারে একা একা মহরমের ওই অত বড় মিছিলে ক্যাপসুল বিতরণ করা খুব একটা সহজ কাজ হবে না। আর সেই কারণে সে এক মারাত্মক চাল চেলেছিল। এলাকার বেশ কিছু সাধারণ মানুষকে নিজের দলে টানে সে। তাদের ব্রেন ওয়াশ করে ফায়াজ বোঝায় মিছিলে আসা ক্লান্ত বিধ্বস্ত মানুষদের যন্ত্রণানাশক ওষুধ এবং এনার্জি বুস্টার দেওয়া অত্যন্ত পূর্ণ এবং মহৎ কাজ। ফায়াজের এই ফাঁদে পা দিয়ে পুণ্য অর্জনের আশায় বহু মানুষ তার কাছ থেকে বিপুল পরিমাণে বিষাক্ত ক্যাপসুল নিয়ে মিছিলে বিলি করতে শুরু করেছিল। বর্তমানে পুলিশ তাদের খুঁজছে, কিন্তু প্রশ্ন ওঠে এই দুজনের চক্রান্তে ফ্রি ফায়ার একা নাকি তার পেছনে বড় কোনো চক্র কাজ করছে। জানা গিয়েছে গত 1 বছরে তিনি 19 বার ইরান এবং ইরাক সফর করেছেন। তার মা এবং বোন ওই দুই দেশে থাকেন বলে জানা গিয়েছে। তার পেছনে কি কোনো জঙ্গি সংগঠন রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফায়াজ অকপটে স্বীকার করেছে যে এই বিষাক্ত ক্যাপসুল খাইয়ে সে অন্তত 15,000 মানুষকে একসঙ্গে মেরে ফেলতে চেয়েছিল। দোকান থেকে খালি ক্যাপসুল এবং বিষ কেনার কথা অম্লান বদনে স্বীকার করেছে সে। তার নিজ লিপ্ত ভঙ্গি দেখে অনেকেই সাইকোপ্যাথ কিলারের সঙ্গে তুলনা করেছে তাকে। ফায়াজের পুরনো পাড়ার প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে কিছুকাল আগে ফায়াজের দাম্পত্য জীবনও তছনছ হয়ে যায়।
স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। স্থানীয়দের দাবি, ডিভোর্সের পর থেকে ফায়েজ সম্পূর্ণভাবে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, আর তার ফলে হয়তো তার মাথায় এই ধরনের বিকৃত গণহত্যামূলক চিন্তাভাবনার দানা বাঁধে। তবে এই গণহত্যার চক্রান্তের আসল কারণ কি তা এখনো খতিয়ে দেখছে পুলিশ। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এদিন বিধানসভায় স্পষ্ট বলেন, দুটো ঘটনার পরে আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। রাজ্য রাজনৈতিক পালাবদলের পর রাজ্য রাজনীতিতে বদলে গেছে বেশ কিছু সমীকরণ। বর্তমানে একদল শাসক দলের ক্রমশ প্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন, আর একদল বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তুলছে শাসক দল। তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানির দরুন প্রায় বিরোধী শূন্য হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। আর এই পরিস্থিতিতে শাসক দলকে ক্রমাগত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে। সব পুরনো ফাইল খোলা হবে, এই হুঁশিয়ারিতে আপাতত তটস্থ বাংলা। কিন্তু এবারের হুঁশিয়ারি তৃণমূলের কাউকে নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সরাসরি সতর্ক করে দিলেন আম জনতা উন্নয়ন পার্টি তথা বিধায়ক হুমায়ুন কবিরকে। ভোটের ঠিক আগে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার মারাত্মক অভিযোগ উঠেছিল, বিরাট অঙ্কে টাকা খাওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এবারে সেই হুমায়ুন কবির সরাসরি শুভেন্দু অধিকারী তোপের মুখে পড়লেন। হুমকি দিয়ে বললেন, ইতিমধ্যে বিজেপি তার বিরুদ্ধে দুটো এফআইআর করেছে, রেজিনগর থানা ও শক্তিপুর থানায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি কেউ আপনাকে এত বড় ক্ষমতা দেয়নি। আপনাকে বলে গেলাম কেন আপনি করেছেন তা আমি রাজনৈতিকভাবে জানি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না। কিন্তু কি বলেছেন হুমায়ুন কবির? তিনি মুখ্যমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। কি বলেছেন শোনাবো। 26 তারিখ তার এক পার্টি মিটিং থেকে তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদের আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেলখাটা আছে। 5,000 লোককে আমি বহরমপুরের সেন্ট্রাল জেলে, যা আয়তন, তাতে 4,700 বা 4,800 বেশি লোক ঢোকে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যাবে না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। হুমায়ুনের অভিযোগ, তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ওসিকে বিভিন্ন কিছুর বাচ্চা বলে সম্বোধন করে বলেন 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এসব কারণে এবার হুমায়ুনকে নিশ্চিহ্ন করতে চাইছেন শুভেন্দু। শেখ শাহজাহান, শওকত মোল্লা, ফলতা পুষ্পা, জাহাঙ্গীর খানের প্রসঙ্গ টেনে এদিন শুভেন্দু হুঁশিয়ারি দেন, এদের সবার কি হাল হয়েছে সবাই জানে, হুমায়ুনেরই একই হাল হবে। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু, গিয়ে যা ব্যবস্থা করবেন বলে রীতিমতন থ্রেট দিলেন হুমায়ুনকে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এদিন বিধানসভায় স্পষ্ট বলেন, দুটো ঘটনার পরে আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। রাজ্য রাজনৈতিক পালাবদলের পর রাজ্য রাজনীতিতে বদলে গেছে বেশ কিছু সমীকরণ। বর্তমানে একদল শাসক দলের ক্রমশ প্রিয় হয়ে ওঠার চেষ্টা করছেন, আর একদল বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তুলছে শাসক দল। তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানির দরুন প্রায় বিরোধী শূন্য হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। আর এই পরিস্থিতিতে শাসক দলকে ক্রমাগত হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে। সব পুরনো ফাইল খোলা হবে, এই হুঁশিয়ারিতে আপাতত তটস্থ বাংলা। কিন্তু এবারের হুঁশিয়ারি তৃণমূলের কাউকে নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় সরাসরি সতর্ক করে দিলেন আম জনতা উন্নয়ন পার্টি তথা বিধায়ক হুমায়ুন কবিরকে। ভোটের ঠিক আগে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোট কাটার মারাত্মক অভিযোগ উঠেছিল, বিরাট অঙ্কে টাকা খাওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু এবারে সেই হুমায়ুন কবির সরাসরি শুভেন্দু অধিকারী তোপের মুখে পড়লেন। হুমকি দিয়ে বললেন, ইতিমধ্যে বিজেপি তার বিরুদ্ধে দুটো এফআইআর করেছে, রেজিনগর থানা ও শক্তিপুর থানায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি কেউ আপনাকে এত বড় ক্ষমতা দেয়নি। আপনাকে বলে গেলাম কেন আপনি করেছেন তা আমি রাজনৈতিকভাবে জানি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না। কিন্তু কি বলেছেন হুমায়ুন কবির? তিনি মুখ্যমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। কি বলেছেন শোনাবো। 26 তারিখ
ঠিক তার এক পার্টি মিটিং থেকে তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদের আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। এরকম কেস আমাদের বহরমপুরে জেলখাটা আছে। 5,000 লোককে আমি বহরমপুরে সেন্ট্রাল জেলে, যা আয়তন, তাতে 4,700 বা 4,800 বেশি লোক ঢোকে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যাবে না, মাথাটা যেদিন গরম হয়ে যায়, সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। হুমায়ুনের অভিযোগ তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ওসিকে বিভিন্ন কিছুর বাচ্চা বলেও সম্বোধন করে বলেন 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব। এসব কারণে এবার হুমায়ুনকে নিশ্চিহ্ন করতে চাইছেন শুভেন্দু। শেখ শাহজাহান, শওকত মোল্লা, ফলতার পুষ্পা, জাহাঙ্গীর খানের প্রসঙ্গ টেনে এদিন শুভেন্দু হুঁশিয়ারি দেন, এদের সবার কি হাল হয়েছে সবাই জানে, হুমায়ুনেরই একই হাল হবে। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু, গিয়ে যা ব্যবস্থা করবেন বলে রীতিমতন থ্রেট দিলেন হুমায়ুনকে। অযোধ্যার পুণ্যভূমিতে শ্রী রামলালার ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর এবার সনাতন সংস্কৃতির অধিকার আদায়ের লড়াই আছড়ে পড়ল বাংলার মাটিতে। উত্তরবঙ্গের মালদহ জেলার পান্ডুয়ায় অবস্থিত ঐতিহাসিক আদিনা মসজিদকে কেন্দ্র করে এবার শুরু হয়েছে এক নতুন আলোড়ন। দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর সনাতনী আবেগকে সঙ্গী করে এবার সরাসরি ময়দানে নেমেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। তাদের স্পষ্ট প্রশ্ন, যদি আইনি লড়াইয়ের মাধ্যমে অযোধ্যার রাম জন্মভূমি উদ্ধার হতে পারে, তবে কেন বাংলার বুকে লুকিয়ে থাকা প্রাচীন আদিনাথ শিব মন্দির তার নিজস্ব গৌরব ফিরে পাবে না? রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই বিতর্ক এক নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘকাল ধরে চলে আসা ঐতিহাসিক হিন্দুত্ববাদের এই দাবিকে পুনরুজ্জীবিত করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একটি প্রতিনিধি দল সরাসরি রাজ্যের পর্যটন ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছেন। রবিবার শুরু এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি ঐতিহাসিক স্মারকলিপি। মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলের নেতৃত্বে এই দাবিতে স্পষ্ট বলা হয়েছে যে মালদহের এই সুবিশাল কাঠামোটি কোনো সাধারণ মসজিদ নয়, বরং এটি ছিল প্রাচীন ও অত্যন্ত পবিত্র আদিনাথ শিব মন্দির। 14 শতাব্দীর সুলতান সিকান্দার শাহীর শাসনকালে আনুমানিক 1373 থেকে 1374 খ্রিস্টাব্দের মধ্যে সেই সুপ্রাচীন মন্দিরটি ধ্বংস করে তার উপর এই মসজিদের কাঠামো নির্মাণ করা হয়েছিল। গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের একাংশের দাবিকে সামনে রেখে মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদিনা মসজিদের পরতে পরতে তার দেওয়ালে এবং খিলানে আজও সনাতন ধর্মের বহু প্রাচীন পবিত্র নিদর্শন ও দেবদেবীর মূর্তি খোদাই করা অবস্থায় দৃশ্যমান রয়েছে। আর ঠিক এই কারণে সত্যকে আড়াল থেকে আলোর সামনে নিয়ে আসতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI-কে দিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। মহামঞ্চের দাবি, অযোধ্যার বাবরি কাঠামোর মতো আদিনার ক্ষেত্রে রাডার সমীক্ষা এবং খনন কার্যের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে দেওয়া এই স্মারকলিপিতে আরও আবেদন করা হয়েছে যেন এই অত্যন্ত সংবেদনশীল এবং ঐতিহাসিক বিষয়টি আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে উত্থাপন করা হয়। সেখানে আলোচনার মাধ্যমে আদিনা মসজিদকে পুনরায় আদিনাথ মন্দির হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের দৃঢ় বিশ্বাস, মাটির নিচে চাপা পড়ে থাকা সত্য কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না। বাংলার বুকে হিন্দু ঐতিহ্যের এই পূর্ণভূমির মর্যাদা ফিরিয়ে দিতে তারা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। রাজ্যের পর্যটন মন্ত্রী এই দাবিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখার পূর্ণ আশ্বাস দিয়েছেন। এখন দেখার অযোধ্যার পর বাংলার এই আদিনাথ মন্দিরকে কেন্দ্র করে সনাতনী জাগরণের এই ঢেউ আগামী দিনে কোন দিকে মোড় নেয়। আগে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে 7% করা হয়েছিল। সোমবার ওবিসি সংরক্ষণ নিয়ে 2 সংশোধনী বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 ধ্বনি ভোটে পাশ হলেও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন বিল 2026-এর ওপর ভোটাভুটি হয়। নতুন বিলে কি প্রস্তাব? ওবিসি সংরক্ষণের জন্য মোট ক্যাটাগরি এর আওতায় 65টি জনগোষ্ঠী রয়েছে। তৃণমূল জামানায় তৈরি আইনে ক্যাটাগরি
বিতে রয়েছে 78টি জনগোষ্ঠী। সেই তালিকায় সম্বলিত তফসিলি বা শিডিউল 1 বাদ দিয়ে দেওয়া হয়েছে নতুন বিলে। পাশাপাশি অনগ্রসর কমিশনে কোনো গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। কোনো শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন পরীক্ষা করবে। কমিশন প্রয়োজন মনে করলে সেই বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেবে। অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বা না হওয়া সংক্রান্ত বিষয়ে নাগরিকদের অভিযোগ কমিশন শুনবে। সংশোধন অনুযায়ী কমিশনের দেওয়া পরামর্শ বা সুপারিশ সাধারণত রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক বলে গণ্য হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওবিসি সংরক্ষণকে ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। জাল শংসাপত্র বিলের অভিযোগের প্রেক্ষিতে করার নির্দেশ দেয় আদালত। এবার বিধানসভায় সংশোধনী বিল এনে তৃণমূল কংগ্রেস সরকারের করে যাওয়া ওবিসি তালিকা বাতিল করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট সামনে আসার পর রাজ্যের ওবিসি সংরক্ষণ চালু করে বামফ্রন্ট সরকার। অনগ্রসর নিরিখে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুই ভাগের জন্য যথাক্রমে 10%, 7% সংরক্ষণ করা হয়। রাজ্যে ক্ষমতায় আসার পর 2012 সালে ওই আইন সংশোধন করে তৃণমূলের সরকার। সেই আইনে এবার আসতে চলেছে বদল। বাড়ানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধি। দেশের যে কোনো নাগরিক গোষ্ঠী বা শ্রেণীকে অনগ্রসর হিসেবে তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করার জন্য সাধারণ মানুষের কাছ থেকে আসা আবেদন বা দাবিগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করবে কমিশন। সেই অনুযায়ী রাজ্য সরকারকে প্রয়োজনীয় উপযুক্ত পরামর্শ প্রদান করবে। অনগ্রসর তালিকায় কোনো শ্রেণীর অতিরিক্ত অন্তর্ভুক্তি কিংবা প্রকৃত যোগ্য কোনো শ্রেণীর বাদ পড়ে যাওয়ার সংক্রান্ত নাগরিকদের যে কোনো সুনির্দিষ্ট অভিযোগের সরাসরি শুনানি করার এখতিয়ার দেওয়া হয়েছে কমিশনকে। ঋতব্রত তৃণমূলে বড় ভাঙনের ইঙ্গিত, বড় ক্লু দিলেন কুণাল। শামস ইকবালের জামিন পাওয়া নিয়ে এদিন কটাক্ষ করেন কুণাল ঘোষ। বলেন, শামস ইকবাল সেটিং শিবিরে, তাই ছাড়া পায়। অন্যদিকে কারো কারো ক্ষেত্রে দিনের পর দিন জামিন হয় না। বাঁচতে চাই বিজেপি, তাই এখন বিরোধী শিবিরের অনেকে স্লোগান, অবৈধ সম্পত্তি বাঁচাতে চাই বিজেপি, তাই তাসের ঘরের মতন ভাঙছে তৃণমূল। কালীঘাট তৃণমূলের একের পর এক নেতা বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন, কিন্তু সেই ঋতব্রত তৃণমূল বিদ্রোহী শিবিরেও কি এবার ফাটল ধরেছে? সোমবার বিধানসভার অধিবেশন শেষে বড় মন্তব্য করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি দাবি করলেন, বিদ্রোহী অনেক বিধায়কই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মানছেন না। কেন মানছেন না তারও যুক্তি দিলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ধীরে ধীরে তাদের সঙ্গে 60 জনের বেশি বিধায়ক হাত মেলান। সেই দলে কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম রয়েছেন। বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত, কিন্তু বিরোধী তৃণমূল বিধায়কদের অনেকে আর ঋতব্রতকে মানছেন না বলে দাবি করেন কুণাল। এদিন তিনি বলেন, পুলিশ ডিস্টার্ব করবে না জানিয়ে নিয়ে গিয়েছে। তৃণমূলের রক্ত যাদের গায়ে রয়েছে তারা আর ঋতব্রতকে মানছে না। কদিন পরে দেখতে পাবেন এদের গুন্ডা দমন বিলের উল্লেখ করে কুণাল বলেন, কালীঘাট শিবিরের স্ট্র্যাটেজির কারণে ভোট দান থেকে বিরত ছিলাম। পরে দেখা যায় 20 জন বিরত, অনেকেই ঋতব্রতকে মানছেন না। শামস ইকবালের জামিন পাওয়া নিয়ে এদিন কটাক্ষ করেন কুণাল। বলেন, শামস ইকবাল সেটিং শিবিরে, তাই ছাড়া পায়। অন্যদিকে কারো কারো ক্ষেত্রে দিনের পর দিন জামিন হয় না। বাঁচতে চাই বিজেপি, তাই। আর এটা এখন বিরোধী শিবিরের অন্দরের স্লোগান, অবৈধ সম্পত্তি বাঁচাতে চাই বিজেপি, তাই। বিধানসভায় এদিন আরও বিষয় নিয়ে তার ভালো লেগেছে বলে জানিয়েছেন কুণাল। বলেন, এদিন বিধানসভায় তিনি যখন ঋতব্রতকে আমন্ত্রণ করছিলেন তখন বিরোধী দলনেতার পাশে বিদ্রোহী শিবিরের কেউ দাঁড়াননি, যা দেখে তার খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন কুণাল। শুভেন্দুর ধমকে ডিগবাজি, সাটা ভাঙা, মার দেওয়ার হুমকি দেওয়া হুমায়ুন কবির এখন কি বলছেন জানেন? রাজ্য রাজনীতিতে এবার বিধায়ক বনাম মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে। মুখ্যমন্ত্রীর বেনজির রেজিনগরের আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের জেরে উত্তপ্ত বিধানসভা। সোমবার অধিবেশন চলাকালীন কড়া ভাষায় রেজিনগরের বিধায়ককে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে সুর নরম হুমায়ুনের। ইউপি বিধায়ক বলেন, তিনি নব্য বিজেপিদের সতর্ক করতেই ওই কথা বলেছিলেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই রুদ্রমূর্তি এবং আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়ার পর অবশ্য তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত সুর নরম করে সাফাই দেওয়ার চেষ্টা করেন তিনি।
হুমায়ুন কবির দাবি করেন তার এই বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী বা প্রশাসনের কারো উদ্দেশ্য ছিল না। তিনি আসলে নব্য বিজেপি বা নতুন যারা বিজেপিতে যোগ দিয়েছে মূলত তাদের আস্ফালন কম করতেই কথা বলেছেন। উল্লেখ্য, সোমবার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি নিশানা করেন হুমায়ুন কবিরকে। তিনি বলেন, হুমায়ুন কবিরের বক্তব্য সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আপনাকে এভাবে বেপরোয়া লাগাম ছাড়া মন্তব্য করতে দেব না। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি, কান খুলে শুনে রাখুন। এখানেই শেষ নয়। বিতর্কিত মন্তব্যের জেরে বিধায়কের বিরুদ্ধে যে প্রশাসন ইতিমধ্যে কোমর বেঁধে নেমেছে তাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইতিমধ্যে 2টি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ আইন অনুযায়ী করা ব্যবস্থা নিচ্ছে। একই সাথে আগামী 1 সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরের ঘোষণা করে শুভেন্দু বলেন, আমি প্রমাণ করে দেব ভারতের আইন এবং সংবিধান শেষ হয়ে যায়নি। এই ধরনের কথা বলার আগে 25 বার ভাববেন। এটাই আপনার শেষ উস্কানিমূলক বক্তব্য। এটা আমি আজ ধরে নিতে পারিনি। উত্তেজনার সূত্রপাতের দিন কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে কাশীপুরে একটি জনসভা থেকে সেখানে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসন এবং পুলিশ সুপারকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন হুমায়ুন কবির। উস্কানিমূলক সুরে তিনি বলেছিলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝবো না। কে কোথায় থাকলো তাও পরোয়া করব না। বিজেপির নির্বাচনী জয়কে কটাক্ষ করে তিনি আরও রেগে যোগ করে বলেন, আমি শুভেন্দু অধিকারীকে সেদিনই বলেছি, আপনাদের ভোট জিতেছেন, আমাদের দল সরকার গড়েছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদের এই আস্ফালনটা একটু কম করতে বলুন। এরপর সেই চরম বিতর্কিত মন্তব্য করেন তিনি বলেন, আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে যাব সেদিন এমন সেটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার মতো কোনো লোক খুঁজে পাবেন না। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।